where the mind is without fear and the head is held high, where knowledge is free. আশা করি সকলে ভালো আছো প্রিয় ছাত্রছাত্রী। করোনা পরিস্থিতির জন্য অনলাইন ক্লাস চালু আছে, এই জন্য মালদা জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এই ক্লাস করতে পেরে খুশি আছি। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে নিউটনস লজ অফ মোশন। এই নিউটনস লজ অফ মোশন অন্যান্য যে মেকানিক্সের দিক আছে সেগুলো পড়তে খুব সাহায্য করবে, এটা যদি আমরা জানতে পারি, বুঝতে পারি। তো নিউটনস লজ অফ মোশন পড়তে গিয়ে আমরা নিউটনসের তিনটা যে সূত্র আছে সেই সূত্রগুলো আবার একবার করে দেখে নিই। যে প্রথম সূত্র হচ্ছে যে বাইরের থেকে যদি বল প্রয়োগ না করা হয় তো কোনো স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে, আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এখান থেকে আমরা জানতে পাচ্ছি বলের ধারণা। নিউটনসের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি বলের ধারণা। বাইরের থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে। অর্থাৎ বল এমন একটা বাহ্যিক প্রভাব যা প্রয়োগ করলে স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল হওয়ার উপক্রম করে, অথবা গতিশীল বস্তুর গতি আরও বৃদ্ধি পেতে পারে অথবা তার গতি হ্রাস পেতে পারে। অর্থাৎ বল কতগুলো কাজ করতে পারে। এক নম্বর হচ্ছে গতি সৃষ্টি করতে পারে। গতি সৃষ্টি করতে পারে বল, গতি সৃষ্টি করতে পারে। দুই নম্বর, গতিশীল বস্তু কে স্থির অবস্থায় আনতে পারে, স্থির অবস্থায় আনতে পারে। তিন নম্বর হচ্ছে বেগ বৃদ্ধি করতে পারে, বেগ বৃদ্ধি করতে পারে। কারণ বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকে, তাহলে বল প্রয়োগ করলে কি হয়, সে সমবেগে চলবে না, তার বেগ আরও বৃদ্ধি পেতে পারে। চার নম্বর, বেগ হ্রাস করতে পারে, বেগ হ্রাস করতে পারে। আর পাঁচ নাম্বার হচ্ছে যদি ব্যালেন্সড ফোর্স প্রয়োগ করা হয় তাহলে তার আকার, আকৃতি বা আয়তন পরিবর্তন ঘটাতে পারে। ব্যালেন্সড ফোর্স মানে নিট ফোর্স এমন যদি হয় যে মোট বল তার উপর শূন্য, অনেক বল কাজ করছে কিন্তু মোট বল শূন্য হচ্ছে,
তখন ওরকম বলকে বলা হচ্ছে ব্যালেন্সড ফোর্স। এরকম ব্যালেন্স ফোর্স যদি কাজ করে তাহলে তার আকার, আকৃতি, আয়তন ইত্যাদি পরিবর্তন হতে পারে, অর্থাৎ সে বস্তুকে বিকৃত করতে পারে। তাহলে 4টা জিনিস 5টা জিনিস করতে পারে বল। তাহলে বল হচ্ছে এমন একটা বাহ্যিক প্রভাব যা প্রয়োগ করলে গতিশীল বস্তু গতি আরও বৃদ্ধি পেতে পারে বা হ্রাস পেতে পারে, অথবা স্থির বস্তুর গতি অবস্থার সৃষ্টি করতে পারে। মোট কথায় 4টা থেকে আমরা বুঝতে পারছি যে বল প্রয়োগ করলে তার ত্বরণ সৃষ্টি করতে পারে, অর্থাৎ বল এমন একটা প্রভাব যা কোনো বস্তুতে ত্বরণের সৃষ্টি করে, অর্থাৎ ত্বরণের কারণ হচ্ছে বল। এখান থেকে আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে জাড্যের ধারণা। কারণ বল না প্রয়োগ করলে স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায়, আর গতিশীল বস্তু গতি অবস্থায় থাকতে চায়, অর্থাৎ এই ধর্মটাকে বলা হচ্ছে জাড্য ধর্ম। স্থির বস্তুর স্থির অবস্থা থাকার প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর গতিশীল অবস্থা থাকার প্রবণতাকে বলা হচ্ছে গতিজাড্য। আরেকটা জাড্যের ধারণা পাই দিকজাড্য। দিকজাড্য বলা হচ্ছে যে বাইরের থেকে বল না প্রয়োগ করলে গতিশীল বস্তু সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকে, অর্থাৎ কোনো গতিশীল বস্তুটা নির্দিষ্ট দিকে চলতে চায়, অর্থাৎ সে দিক পরিবর্তন করতে চায় না। এরকম জাড্যকে আমরা দিকজাড্য বলতে পারি, ডিরেকশন ইনার্সিয়া। অর্থাৎ বল না প্রয়োগ করলে কোনো বস্তু সরলরেখা বরাবর চলবে, অর্থাৎ সরলরেখা থেকে বিচ্যুত করতে গেলে তাকে অবশ্যই বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ কোনো বস্তুকে যদি বৃত্তপথে ঘোরাতে চাই বা বক্রপথে ঘোরাতে চাই, সর্বদা তার উপর বল প্রয়োগ করতে হবে, না হলেও সে সরলরেখা বরাবর চলতে থাকবে, এরকম স্পর্শক বরাবর চলতে থাকবে। এটাকে দিকজাড্য বলা হয়। অর্থাৎ নিউটনের প্রথম সূত্র থেকে আমরা বলের ধারণা পাচ্ছি আর জাড্যের ধারণা পাচ্ছি। এবার আসে যাক নিউটনের দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারছি, ভরবেগ জানতে হবে। ভরবেগ ভরবেগ এটাকে আমরা পি দিয়ে লিখি, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম, রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু রৈখিক বেগ। রৈখিক বেগ অর্থাৎ পি সমান হচ্ছে এম ভি। কিন্তু ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, এর ধারণা নিউটন করেছিলেন। ভরবেগ ভেক্টর রাশি, তাহলে পি যদি ভেক্টর রাশি হয় তাহলে ভিও ভেক্টর রাশি, কারণ এম স্কেলার রাশি। পি ইকুয়াল টু এম ভি, অর্থাৎ এর মান আছে আর অভিমুখ আছে। তো ভরবেগের পরিবর্তন তাহলে কি হবে? ভরবেগের পরিবর্তন P2 মাইনাস P1। P2 হচ্ছে অন্তিম ভরবেগ, P1 হচ্ছে প্রাথমিক ভরবেগ। তাহলে এটা সমান হবে M V2 মাইনাস M V1। এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা ডেল্টা পি দিয়ে যদি লিখি, মানটা যদি লিখি, তাহলে ডেল্টা পি ইকুয়াল টু হবে M V2 মাইনাস V1। এখানে আমরা ধরে নিচ্ছি ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু ভরবেগের পরিবর্তন দুটি কারণে ঘটতে পারে। এটা ভরের পরিবর্তনের কারণে ঘটতে পারে, এটা বেগের পরিবর্তনের কারণে ঘটতে পারে। ভরবেগের পরিবর্তন এই দুটি কারণেই ঘটতে পারে, কিন্তু এখানে আমরা ধরে নিলাম যে ভরের কোনো পরিবর্তন হয় না, শুধু বেগের পরিবর্তন হয়। কিন্তু যদি ভরের পরিবর্তন হয় তাহলে এই দুটি কারণে ভরবেগের পরিবর্তন ঘটতে পারে। আর এই পরিবর্তনটাকে আমরা ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে পারি। একটা এক্সাম্পল দিলে বুঝে যাবে।
মনে করো এরকম একটা ওয়াল আছে, এরকম একটা ওয়াল আছে, একটা বল এভাবে আসলো ভি বেগে, এম ভরের বল এসে এখানে প্রতিফলিত হয়ে এই দিক দিয়ে চলে গেল, সেম বেগে গেল, সমবেগে গেল, যে বেগে ইনসিডেন্ট হয়েছিল, আপতিত হয়েছিল, এখানে প্রতিফলিত হলো সেই বেগে। ইলাস্টিক কোলিশন হয়েছে ধরতে হবে। তো সেই বেগে যদি যায় তাহলে মনে করো এটা থিটা, তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত হচ্ছে? তো ভাব, যদি এমনি বলি যে ভি বেগে যাচ্ছে আবার ভি বেগে প্রতিফলিত হয়েছে, বেগ তো একই, তাহলে ভরবেগের পরিবর্তন শূন্য, তা কিন্তু নয়। কারণ এখানে বেগ হচ্ছে ভেক্টর রাশি, এর মান আর দিক আছে। তো এখানে ভরবেগের পরিবর্তন কি করে বের করব আমরা? যদি আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ ভাবি, এরকম এটাকে এক্স আর এটাকে ওয়াই ভাবি, তাহলে এর ডিরেকশনটা এই দিকে ছিল। এটা যদি থিটা হয় তাহলে এটা অবশ্যই থিটা হবে। তাহলে ভি, এদিকটা ভি, তাহলে এই এদিকে যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে ভি কস থিটা, আর এদিককার কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন থিটা। আর এটা থিটা অবশ্যই, কারণ প্রতিফলিত হয়েছে, এটা থিটা হলে এটা থিটা হবে। তাহলে এদিকে উপাংশ হচ্ছে ভি সাইন থিটা, আর এদিকে উপাংশ হচ্ছে ভি কস থিটা। তো আমরা যদি ভালোভাবে দেখি যে ওয়াই অক্ষ বরাবর ওর বেগ আগেও ভি সাইন থিটা ছিল, পরেও ভি সাইন থিটা, অর্থাৎ এই অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন ঘটেনি। তাহলে এই অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন শূন্য হবে। কিন্তু এর এক্স অক্ষ বরাবর বেগের পরিবর্তন হয়েছে। এইদিকে বেগ ছিল ভি কস থিটা, পরে এইদিকে বেগ হয়ে গেছে ভি কস থিটা, ডিরেকশনটা উল্টো দিকে। ফলে এক্স অক্ষ বরাবর ভরবেগের পরিবর্তন হবে এক্স অক্ষ বরাবর ভর বেগের পরিবর্তন ডেল্টা পি ইকুয়াল টু হচ্ছে এম ভি কস থিটা মাইনাস এম ভি কস থিটা। আমরা এক্স অক্ষ বরাবর ধনাত্মক এক্স অক্ষ বরাবর ভরবেগকে পজিটিভ বললাম, তাহলে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর ভরবেগ হবে নেগেটিভ, মাইনাস এম ভি কস থিটা। তাহলে হচ্ছে ভরবেগের পরিবর্তন 2 mv cos থিটা। এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝালাম যে ভরবেগ একটা ভেক্টর রাশি, এর পরিবর্তনটাকে ওইভাবে আমরা হিসাব করতে হবে। আশা করি সমস্যাটা বুঝতে পেরেছ। দেখো, ভরবেগের পরিবর্তনের হারকে আমরা এভাবে লিখতে পারি, ভর বেগের পরিবর্তনের হার। ভরবেগের পরিবর্তনের হারকে আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি। ডিপি হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডিটি হচ্ছে সময়। ডিটি সময় যদি ডিপি পরিবর্তন ঘটে তাহলে ভরবেগের পরিবর্তনের হার হবে ডিপি বাই ডিটি। এটা ক্যালকুলাস দিয়ে আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এখন নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ আমরা লিখতে পারি এফ সমানুপাতিক ডিপি বাই ডিটি বা এফ
সমান কে ডিপি বাই ডিটি। কে হচ্ছে একটা ধ্রুবক, আমরা ডিপি ডিটি যদি একক ধরি আর এফ যদি একক ধরি তাহলে কে 1 হয়। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এফ সমান ডিপি বাই ডিটি। তোমরা জানো বল একটা ভেক্টর রাশি, তো ভেক্টর আকারে লিখলে এফ এভাবে হবে আর ডি এটা এভাবে হবে। আর এমনি যদি মানভাবে লিখি তাহলে এফ সমান হচ্ছে ডিপি বাই ডিটি, অর্থাৎ প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ আমরা এটা পেলাম, এফ সমান ডিপি বাই ডিটি। এবার দেখো এফ সমান ডিপি বাই ডিটি, আবার পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। তাহলে এফ সমান হচ্ছে ডি অফ ডিটি এম ভি। আমি আগে বলেছি যে এমকে যদি কনস্ট্যান্ট ভাবি, যে ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে এটা বাইরে চলে আসবে, এটার কোনো পরিবর্তন হবে না। কিন্তু ভরবেগের পরিবর্তন দুটি কারণে ঘটতে পারে, এটা ভরের পরিবর্তনের কারণে ঘটতে পারে, এটা বেগের পরিবর্তনের কারণে ঘটতে পারে। তোমরা হয়তো ভাবছো ভরের তো পরিবর্তন হয় না, ভর স্থির, ভরের নিত্যতা সূত্র আছে, ভরকে ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না। কিন্তু অনেক সিস্টেমে ভর পরিবর্তন হয়, যেমন রকেটের যা মোট ভর আছে, রকেটের যখন দহন কক্ষে দহন ঘটে তখন রকেটের ভর ক্রমশ কমতে থাকে, আর গ্যাস হিসেবে নির্গত হয় গ্যাসগুলি, ওই জ্বালানির ফলে যে গ্যাস নির্গত হয়, প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হয়, তার জন্য রকেট চলতে থাকে, অর্থাৎ রকেটের ভর পরিবর্তন হয়। তাছাড়া একটা বেলুন আছে মনে করো, বেলুনের যে মোট ভর, বেলুনটাকে যদি ফুটো করা যায় তো ধীরে ধীরে বেলুন থেকে গ্যাস বেরোতে থাকে এবং বেলুনের ভর কমতে থাকে, এক্ষেত্রে ভরের পরিবর্তন ঘটতে পারে। তো বিভিন্ন কারণে ভরের পরিবর্তন ঘটছে। আর একটা উদাহরণ হিসেবে জলের ট্যাঙ্ক আছে বা একটা মেশিন গান আছে, মেশিন গান থেকে ঝাঁকে ঝাঁকে যদি গুলি বের হয় তো মেশিন গানের ভর ক্রমশ কমতে থাকে। তো এইভাবে বুঝা যায় অনেক সিস্টেম আছে যেখানে ভর পরিবর্তন হতে পারে। তাহলে যদি ভরের পরিবর্তন আমরা হিসাব করি তাহলে এফ সমান হতে পারে এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি, অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা এভাবে এক্সপ্যান্ড করতে পারি। এখন এই সূত্র থেকে দেখা যাচ্ছে যদি এম কনস্ট্যান্ট হয়, এক নম্বর যদি বলি এম ধ্রুবক হয়, ধরলাম যে এম পরিবর্তন হয় না, ভরের কোনো পরিবর্তন হয় না, তাহলে এম ধ্রুবক হলে ডিএম বাই ডিটি কত হবে? 0 হবে। আর ডিএম বাই ডিটি 0 হলে এই সমীকরণে এটা যদি 0 হয়ে যায় তাহলে এফ সমান হবে এম ডিভি বাই ডিটি সমান এফ সমান হচ্ছে এম এ, কারণ ডিভি বাই ডিটি মানে হচ্ছে এ, বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলা হয়, অর্থাৎ এফ সমান এম এ, যেটা আমরা নিউটনের দ্বিতীয় সূত্র জানি। মাস টাইম অ্যাক্সেলারেশন, অর্থাৎ ফোর্স ইজ নাথিং বাট মাস টাইম অ্যাক্সেলারেশন, ফোর্স সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। কখন এটা হয়? যদি এম ধ্রুবক হয়। কিন্তু এম যদি ধ্রুবক না হয়, এরকম যদি হয় যে এম পরিবর্তনশীল হচ্ছে কিন্তু ভি ধ্রুবক, যদি ভি ধ্রুবক হয় তাহলে ডিভি বাই ডিটি পার্টটা 0 হয়ে যাবে। এম পরিবর্তনশীল, ভর পরিবর্তনশীল, ভি ধ্রুবক, তাহলে ডিভি বাই ডিটি পার্টটা 0 হয়, তখন এফ সমান হবে ভি ডিএম বাই ডিটি, এটা হবে। তাহলে বল সমান এটাও হতে পারে ভি ডিএম বাই ডিটি। এর একটা এক্সাম্পল দিচ্ছি আমি। তাহলে দুটো সূত্রকে আমরা ব্যবহার করতে পারবো, এফ সমান এম এ আর এফ সমান ভি
dm/dt। dm/dt হচ্ছে ভরের পরিবর্তনের হার, এর ইউনিট হবে কেজি পার সেকেন্ড। অঙ্ক থেকে দেখলে বুঝতে পারবে যে কেজি পার সেকেন্ড এরকম যদি ইউনিট হয় তাহলে বুঝতে হবে সেটা dm/dt দেওয়া আছে, প্রতি সেকেন্ডে ভরের পরিবর্তনের হার, তাহলে dm/dt দেওয়া আছে, এটা বুঝে যেতে হবে। এটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো একটা হোস পাইপ আছে আমাদের, এটা হোস পাইপ, এর প্রস্থচ্ছেদ হচ্ছে এ, এখানে একটা প্ল্যাঙ্ক আছে মানে তক্তা আছে, এমনি উল্লম্বভাবে দাঁড় করানো আছে। তো এখান থেকে জলের জেট, জল বেরোচ্ছে, তক্তাতে গিয়ে পড়ছে জলগুলো, আর জলের ঘনত্ব রো, আর পাইপ থেকে যে জলটা বেরোচ্ছে তো জলের বেগ হচ্ছে ভি, পাইপের মুখের প্রস্থচ্ছেদ হচ্ছে এ। তো এই যে তক্তার উপর গিয়ে জলটা পড়ছে, তক্তাটা পেছনে পড়ে যাবে, ওটাকে যদি ধরে রাখতে হয় এদিক দিয়ে তাহলে কিছুটা বল প্রয়োগ করতে হয়, মনে করি এ বল প্রয়োগ করতে হবে, বা পাইপটাও পেছন দিক দিয়ে একটা বল অনুভব করবে, পাইপটাকে সোজা ধরে রাখতে গেলে সেখানে বল প্রয়োগ করতে হবে একটা। তো এই তক্তাটা যাতে পিছনে না পড়ে যায়, তক্তাটাকে ধরে রাখতে গেলে কত বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ এই জলগুলো যে তক্তায় পড়ছে সে কতটা বল প্রয়োগ করছে তক্তার উপর সেটাই হিসাব করতে হবে। তাহলে দেখো এখানে পাইপ থেকে যে জলগুলো বেরোচ্ছে এর ভর কিন্তু ক্রমশ কমে যাচ্ছে, এর ভর যদি ক্রমশ কমে যায় তাহলে আমরা ওই এফ সমান ভি dm/dt সূত্র ব্যবহার করতে পারবো। কেন? কারণ ভি হচ্ছে স্থির বেগেই জল বেরোচ্ছে, ভি কনস্ট্যান্ট আছে কিন্তু ভরের পরিবর্তন ঘটছে। এখন দেখো প্রতি সেকেন্ডে যে জল বেরোচ্ছে তার আয়তন কত হবে? তার আয়তন হবে এ ইন্টু ভি। প্রতি সেকেন্ডে নির্গত জলের আয়তন, প্রতি সেকেন্ডে নির্গত জলের আয়তন ভি, সরি এ ভি, প্রতি সেকেন্ডে নির্গত জলের আয়তন হচ্ছে এ ইন্টু ভি। তাহলে প্রতি সেকেন্ডে নির্গত জলের ভর কত হচ্ছে? প্রতি সেকেন্ডে নির্গত জলের ভর হবে আয়তন ইন্টু ঘনত্ব, এ ভি রো, অর্থাৎ dm/dt দেওয়া আছে এ ভি রো, এটা হচ্ছে dm/dt। তাহলে এফ কত হবে? জাস্ট ভি দিয়ে গুণ করতে হবে, কারণ ভি dm/dt। তাহলে তক্তাটাকে ধরে রাখতে গেলে এফ হবে ভি ইন্টু এ ভি স্কোয়ার, সরি ভি রো, তাহলে হচ্ছে এ ভি স্কোয়ার রো। এতটা বল প্রয়োগ করতে হবে। যদি আমরা এ জানি, ভি জানি, রো জানি, তাহলে কতটা বল প্রয়োগ করতে হবে তক্তার উপর পিছন দিক দিয়ে সেটা আমরা হিসাব করতে পারব। অর্থাৎ এ ভি ইকুয়াল টু ভি dm/dt এরকম প্রয়োগগুলো আমরা করতে পারি। এর প্রয়োগ কী কী ক্ষেত্রে হতে পারে? জলের জেট, মেশিন গান থেকে ছোড়া গুলি, তারপরে কনভেয়ার বেল্ট, বিভিন্ন কারখানায় যে বেল্টগুলো থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রব্যগুলো নিয়ে যাওয়া যায়, সেই কনভেয়ার বেল্টগুলোতে এই অঙ্কগুলো আমরা করতে পারি, যেটাকে বাহক বেল্ট বলা হয়। এবার আমরা পড়ব
বলের ঘাত, বলের এককটা বলে দিই আমি। বলের একক হচ্ছে, বলের এককগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা একটা হচ্ছে পরম একক, অ্যাবসলিউট ইউনিট, আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক। পরম একক হচ্ছে নিউটন, ডাইন। আর এটা হচ্ছে আমরা কেজিএফ বা কেজি ওয়েটও বলে অনেক সময়। নিউটন, ডাইন এগুলো পরম একক এই কারণে যে মহাবিশ্বের যে কোনো জায়গায় যাওয়া যাক না কেন এদের মানের কোনো পরিবর্তন হয় না। এটা নিউটন আর ডাইন, এই কারণে নিউটন ডাইন হচ্ছে পরম একক। আর অভিকর্ষীয় একক হচ্ছে এটা অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে এই এককটা। তো 1 নিউটন কাকে বলা হয়? 1 নিউটন হচ্ছে 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলা হয়। আর কোনো বস্তুর 1 গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের সৃষ্টি হয় তাকে 1 ডাইন বলা হয়। তো আমরা লিখতে পারি, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। আর অভিকর্ষী একক হচ্ছে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হচ্ছে 1 কেজি ওয়েট বা 1 কিলোগ্রাম ফোর্স। তো আমরা লিখতে পারি 1 কেজি F ইকুয়াল টু 9.8 নিউটন, বা যদি জি এর মান 10 ধরি তাহলে 10 নিউটন হতে পারে 1 কেজি এফ। এটা জি এর উপর নির্ভর করে, এই কারণে এটা পরম একক নয়। জি এর মান যদি কম হয় তাহলে 1 কেজি এফ সমান কম হবে, জি এর মান বেশি হলে 1 কেজি এফ সমান কম হবে। অর্থাৎ 1 কেজি সমান হচ্ছে 1 কেজি এফ সমান হচ্ছে 1 কেজি ভরকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে। এটা হচ্ছে বলের একক। এইবার আমরা নিউটনের তৃতীয় সূত্রটা পড়ি। নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ কোনো একটা বল প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে আরেকটা বল সেখানে তৈরি হবে। অর্থাৎ আমরা যদি ব্ল্যাকবোর্ডের উপর একটা বল প্রয়োগ করি, আমি যদি করি, তো ব্ল্যাকবোর্ডও আমাকে একটা বল প্রয়োগ করবে। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে একক বল সিঙ্গেল ফোর্স থাকবে না কখনো, ফোর্স সবসময় পেয়ারে থাকবে। পেয়ার কথাটা মানে হচ্ছে জোড়া, আর এই পেয়ারগুলোকে অ্যাকশন রিঅ্যাকশন পেয়ার বলা হয়। এখানে দেওয়ালে যদি কেউ বল প্রয়োগ করে এটা অ্যাকশন আমরা যদি বলি, তো দেওয়ালের উপরে যে বল প্রয়োগ করবে সেটাকে আমরা রিঅ্যাকশন বলতে পারি। কিন্তু অ্যাকশন আর রিঅ্যাকশন একই সঙ্গে ঘটে। আমরা এরকম পৃথক করতে পারি না যে কোনটা অ্যাকশন আর কোনটা রিঅ্যাকশন। যে কোনো একটাকে অ্যাকশন বললে অন্যটা রিঅ্যাকশন হবে। কিন্তু এরকম নয় যে অ্যাকশন আগে হয় আর রিঅ্যাকশন পরে হয়, এরকম কোনো কথা নেই। অ্যাকশন রিঅ্যাকশন একই সঙ্গে ঘটে। আর এই অ্যাকশন রিঅ্যাকশন এগুলোকে পেয়ার বলা হয়। একটা পেয়ার হচ্ছে একটা অ্যাকশন আর একটা রিঅ্যাকশন মিলে একটা পেয়ার। তো বল কখনো সিঙ্গেল থাকবে না, বল সবসময় পেয়ারে থাকবে। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা এটাই জানতে পারি। এটার খুব গুরুত্বপূর্ণ দিক আছে, আমরা পরে আলোচনা করব। আমরা এখন পড়ব বলের ঘাত। ইম্পালস অফ ফোর্স। ইম্পালস, এটাকে আমরা ইম্পালস বলতে পারি, আই দিয়ে লিখি। বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়
একটা নির্দিষ্ট সময় ধরে। তো বল আর সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। অর্থাৎ বলের ঘাত সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু বলের ক্রিয়াকাল। প্রযুক্ত বল ইন্টু বলের ক্রিয়াকাল। তো বলের ঘাতকে আমরা আই দিয়ে লিখি, আই সমান হচ্ছে এফ ইন্টু, এমনি বলের ক্রিয়াকাল যদি টি হয় এফ ইন্টু টি, বা আমরা লিখতে পারি এফ ডিটি, এফ ইন্টু ডিটিও লিখতে পারি, কারণ খুব ক্ষুদ্র সময় ধরে যদি বলটা ক্রিয়া করে তাহলে সময়টা। আবার এফ সমান আমরা কি জানি, আবার এফ সমান আমরা জানি ডিপি বাই ডিটি। যদি বসাই তাহলে হচ্ছে ডিপি বাই ডিটি ইন্টু ডিটি সমান হচ্ছে ডিপি, মানে ভরবেগের পরিবর্তন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন একই জিনিস। ডিপি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ডিটি ডিটি কেটে যায়। তার মানে বোঝা যাচ্ছে যে বলের ঘাত আর ভরবেগের পরিবর্তন একই জিনিস। অর্থাৎ ভরবেগের পরিবর্তন মেপে আমরা বলের ঘাত মাপতে পারি। এটা হচ্ছে বলের ঘাত। আর ঘাত বল, দেখো বলের ঘাত ইম্পালস, বলের ঘাতকে আই দিয়ে লিখি, প্রযুক্ত বল ইন্টু বলের ক্রিয়াকাল এফ ইন্টু টি। যদি আমরা বলের ঘাত মাপতে পারি, এই ভরবেগের পরিবর্তন মাপতে পারি, তাহলে বলের ঘাতও মাপতে পারবো। ঘাত বল, তাহলে আমরা দেখতে পাচ্ছি বলের ঘাতের একক হবে ভরবেগের এককের সমান। আর ঘাত বল হচ্ছে, এটাকে ইংরেজিতে ইম্পালসিভ ফোর্স বলা হয়। ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স হচ্ছে যে বৃহৎ মানের বল যদি খুব ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করে, একটা বড় মানের বল খুব ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করছে, তখন ওই বলকে আমরা বলি বলের ঘাত, ঘাত বল বলি। ঘাত বল মানে হচ্ছে একটা অনেক বড় মানের বল। যেমন ক্রিকেটের ব্যাট দিয়ে যদি বলকে আঘাত করা যায়, তো ব্যাটের সাথে বলের যে সংঘর্ষটা খুব অল্প সময় হয়, কিন্তু বলটা অনেক বেশি বড় বল, তখন ওইরূপ বলকে বলা হচ্ছে ঘাত বল। বা নেইল বা পেরেক যে আছে, হাতুড়ি দিয়ে যখন আমরা পেরেক ঠুকি, পেরেককে আঘাত করি, তখন হাতুড়ির সাথে পেরেকের যে সংঘর্ষের যে সময়টা খুব কম হয় আর বলটা অনেক বেশি প্রয়োগ করা হয় পেরেকের উপর, তখন এরূপ বলকে বলা হচ্ছে ঘাত বল। তো ঘাত বলের এককের সমান হবে। এখন দেখো পরিবর্তনশীল বলের ঘাত, পরিবর্তনশীল বলের ঘাত। কোনো এরকম বল আছে যে একই রকম স্থির মানের বল নাও প্রয়োগ হতে পারে, সেই বলটার মানটা পরিবর্তন হতে পারে সময়ের সাথে সাথে, তখন তার ঘাত কিভাবে বের করব? মনে করো এদিকে এফ আর এদিকে টি, তো এরকমভাবে বলটা পরিবর্তন হয়েছে, তাহলে এর বলের ঘাত কী করে বের করব? এর বলের ঘাত বের করতে গেলে কি করতে হবে? যে আমরা জানি যে লেখচিত্র টি অক্ষের সাথে যে ক্ষেত্রফল তৈরি করেছে, মনে করো এখান থেকে এরকম আছে, তাহলে এর যে ক্ষেত্রফলটা, এর ক্ষেত্রফলটা যদি মাপতে পারি, তাহলে আমরা বলের ঘাতটা, পরিবর্তনশীল বলের ঘাতটা মাপতে পারি। কারণ এর ক্ষেত্রফল হচ্ছে আই সমান হবে ইন্টিগ্রেশন ওভার এফ ডিটি। তাহলে এই ক্ষেত্রফলটাই বোঝাচ্ছে পরিবর্তনশীল বলের ঘাত।
এফ এবং টি, এফ ভার্সাস টি যে লেখচিত্র পাই তার ক্ষেত্রফল থেকে আমরা পরিবর্তনশীল বলের ঘাত জানতে পারি। এর ক্ষেত্রফলটা জ্যামিতিকভাবে হিসাব করতে পারি বা অন্য কোনো উপায়ে আমরা হিসাব করতে পারি, তাহলে আমরা পরিবর্তনশীল বলের ঘাত হিসাব করতে পারবো। যেমন একটা উদাহরণ দিচ্ছি, এটা যদি এরকম হতো তাহলে এখান থেকে লম্ব টানলে এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল হিসাব করলে আমরা পরিবর্তনশীল বলের ঘাত হিসাব করতে পারবো। ভরবেগের সংরক্ষণ সূত্র দেখো, ভরবেগের সংরক্ষণ সূত্র। কোনো একটা সংস্থা যেখানে একাধিক বস্তু আছে, তো ক্রিয়ার আগের ভরবেগ যদি বাইরের থেকে বল না প্রয়োগ করা যায় এই সংস্থার উপর, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার আগের ভরবেগ আর ক্রিয়া প্রতিক্রিয়ার পরের ভরবেগ সর্বদা একই থাকবে। এটাকে বলা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। কোনো একটা সংস্থা বলতে একাধিক বস্তু সেখানে কাজ করছে, যেমন একটা বাস আছে, স্থির বাস, বাসের মধ্যে অনেক লোক দাঁড়িয়ে আছে, তো বাস আর ওই লোকগুলো মিলে হচ্ছে একটা সংস্থা। এবার লোকগুলো যদি বাসের উপর বল প্রয়োগ করে বা ক্রিয়া প্রতিক্রিয়া করে, তাহলে লোকসহ বাসের আগের ভরবেগ যা হবে আর লোকসহ বাসের পরের ভরবেগ তাই হবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা এক্সাম্পল দিলে বুঝে যাবে। দেখো, এটাকে ভরবেগের সংরক্ষণ সূত্র বলা হচ্ছে, মানে ক্রিয়া প্রতিক্রিয়ার আগের ভরবেগ আর ক্রিয়া প্রতিক্রিয়ার পরের ভরবেগ সর্বদা একই থাকবে। মনে করো দুটা বস্তু আছে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু। এটা u1 বেগে চলছে, এর ভর হচ্ছে m1। এটা u2 বেগে চলছে, এর ভর হচ্ছে m2। এটা একই রেখা বরাবর চলছে। এইসব জায়গায় এসে সংঘর্ষ হলো, এখানে সংঘর্ষ হয়েছে, এদের মধ্যে সংঘর্ষ, ধাক্কা হয়েছে। ধাক্কা তখনই হবে যদি u1 গ্রেটার দেন u2 হয়। এই বেগটা যখন বেশি হয়ে যাবে তখন এক সময় গিয়ে ধাক্কা মারবে ওকে। ধাক্কা মারার পর মনে করো এই দুটো বস্তু আবার চলতে লাগলো, এটা ভর m1, এটার m2, এটার বেগ হলো v1, তো এটার বেগ হলো v2। তাহলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেছে, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার আগের ভরবেগ, যেহেতু এদের উপর বাইরের থেকে বল প্রয়োগ করা হয়নি, তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার আগের ভরবেগ আর ক্রিয়া প্রতিক্রিয়ার পরের ভরবেগ একই থাকবে। অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এটা হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা এটা রৈখিকভাবে করে দেখলাম, অবলিক যদি সংঘর্ষ হয় তবুও ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হবে। অর্থাৎ যেরকম সংঘর্ষ হোক না কেন ভরবেগের সংরক্ষণ সূত্র সর্বদা প্রযোজ্য হবে। এই ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পাই, আর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা নিউটনের আবার তৃতীয় গতিসূত্র পেতে পারি। অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করতে পারি, আর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা নিউটনের তৃতীয় সূত্র পেতে পারি। এবার আমরা বল নিয়ে একটু আরো পড়ব। বল, ফোর্স, এই বলগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, বা স্পর্শ বল, আর একটা আমরা বলতে পারি ফিল্ড ফোর্স।
ক্ষেত্রীয় বল। কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে সেই বল, যে বলের যে একটা উৎস, কারো উপর যখন প্রয়োগ করতে হবে সেই বলটাকে, তখন সংস্পর্শে আসতে হবে। উৎসকে যার উপর প্রয়োগ করতে হবে তার সংস্পর্শে আসতে হবে, তখন এরূপ বলকে বলা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। মনে করো আমি একটা বেঞ্চকে ঠেলবো, তাহলে আমার মাসল ফোর্স আছে, পেশি বল, তো বেঞ্চটার সঙ্গে আমাকে সংস্পর্শে আসতে হবে, তারপরে সেই বলটা কাজ করবে, নাহলে দূর থেকে এই বল কাজ করবে না। এই বলের উদাহরণ হচ্ছে পুশ, পুল, অর্থাৎ কোনো বস্তুকে টানা, কোনো বস্তুকে ঠেলা, কোনো বস্তুকে ধাক্কা মারা ইত্যাদি হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সের উদাহরণ। কন্ট্যাক্ট ফোর্সের আর উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল হচ্ছে একটা কন্ট্যাক্ট ফোর্স। এরকম অনেক রকম বল আছে, পুশ, পুল, তারপরে ধাক্কা, ফ্রিকশন, তারপর আছে নর্মাল রিয়াকশান, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। আর ফিল্ড ফোর্স হচ্ছে এগুলো দূর থেকে এই বলগুলো কাজ করে। বলের যে উৎস, যে বস্তুর উপর প্রয়োগ করবে সেটা অনেক দূর থেকে কাজ করবে, এখানে মিডিয়ামের কোনো দরকার নেই। যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স, এগুলো হচ্ছে ফিল্ড ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক দূর থেকে কাজ করতে পারে। ইলেকট্রিক ফোর্স একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধানকে দূর থেকে আকর্ষণ করতে পারে। চুম্বকীয় বল উত্তর মেরু দক্ষিণ মেরুকে দূর থেকে আকর্ষণ করতে পারে, একটা চুম্বক একটা লোহাকে দূর থেকে আকর্ষণ করতে পারে। তো এগুলো হচ্ছে ফিল্ড ফোর্স। এই কন্ট্যাক্ট ফোর্সগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাকশন, একটা রিয়াকশান। এই রিয়াকশনাল ফোর্সগুলোকে আমরা ভাবতে পারি এইভাবে, রিয়াকশনাল ফোর্স রিয়াকশনাল ফোর্সের কতগুলো উদাহরণ দিচ্ছি। একটা হচ্ছে ফ্রিকশন, দুই নম্বর হচ্ছে নর্মাল রিয়াকশান, তিন নম্বর হচ্ছে টেনশন। এগুলো খুব দরকার আমাদের, এই তিনটা জিনিস জানলেই বুঝে যাবে। তো আমরা প্রথমে নর্মাল রিয়াকশান সম্বন্ধে পড়ব। এই নর্মাল রিয়াকশান, নর্মাল রিয়াকশানটা কী জিনিস দেখো, কোনো একটা সারফেস যখন থাকে, এরকম একটা সারফেসের উপর একটা ব্লক আছে, তো এখন দেখো এই ব্লকটা সারফেসের উপর নিচের দিকে ডাউনওয়ার্ড ডিরেকশনে এমজি বল প্রয়োগ করছে। ব্লকের ভর যদি এম হয়, ব্লকটা সারফেসকে এমজি বল দিচ্ছে নিচের দিকে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী যদি এটাকে অ্যাকশন বলি, তাহলে রিয়াকশান করবে কি সারফেসটা ব্লকের উপর বল প্রয়োগ করবে। প্রত্যেক ক্রিয়ার যে সমান বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু একই বস্তুর উপর প্রয়োগ হয় না, ভিন্ন বস্তুর উপর প্রয়োগ হয়। অর্থাৎ ব্লকটা যদি সারফেসের উপর বল প্রয়োগ করে, তো সারফেসটা ব্লকের উপর বল প্রয়োগ করবে। এই সারফেসটা লম্বভাবে ব্লকের উপর যে বল প্রয়োগ করবে তাকে নর্মাল রিয়াকশান বলা হয়। কোনো সারফেস কোনো বস্তুকে লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকে নর্মাল রিয়াকশান বলা হয়। তাহলে নর্মাল রিয়াকশানটা ঠিক সারফেসের লম্ব দিকে হবে, পারপেন্ডিকুলার ডিরেকশনে হবে, এটাকে এন বলছি আমি। যদি এন বলি তাহলে আমরা লিখতে পারি এন ইকুয়াল টু এনজি, কারণ এই দুটো বল, এটা হচ্ছে নর্মাল রিয়াকশান এন। এই ক্ষেত্রে আমরা এন ইকুয়াল টু এমজি লিখতে পারি। তোমরা হয়তো বিভ্রান্ত হবে যে কেন এন ইকুয়াল টু এমজি লিখছি, কারণ সারফেসটা তো ব্লকের উপর এন বল প্রয়োগ করেছে আর ব্লকটা সারফেসের উপর করেছে, তাহলে এই দুটো বল কাউন্টার ব্যালেন্স হয় কী করে? না, ব্লকের উপর যদি বল আমরা হিসাব করি, তাহলে ব্লকের উপর মোট বল হচ্ছে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে এমজি, আর একটা বল উপর দিকে কাজ করছে। এই ব্লকের উপর মোট বলটা হচ্ছে এরকম, অভিকর্ষ বল পৃথিবী ব্লকটাকে নিচের দিকে টানছে, আর সারফেসটা
ব্লকটাকে উপরের দিকে ঠেলছে এন বলে। যেহেতু বস্তুটির উপর কোনো গতি হচ্ছে না, উপর নিচ কোনো গতি হচ্ছে না, তাহলে এই দুটো বল অবশ্যই সমান হবে, এন ইকুয়াল টু হবে এমজি। কিন্তু যদি আমরা বলি এরকম ইনক্লাইন প্লেন যদি আমরা ভাবি, এখানে একটা ব্লক আছে এরকম, আর এটা হচ্ছে সারফেস, তো এর নর্মাল রিয়াকশানটা কোন দিকে হবে? কারণ সারফেসের লম্বটাই হচ্ছে নর্মাল রিয়াকশান। তো এটা যদি সারফেস হয়, এর লম্ব হচ্ছে এটা, এই দিকটা এন কাজ করছে, আর অভিকর্ষ বল সর্বদা নিচের দিকে কাজ করে। তাহলে ব্লকটাকে পৃথিবী এদিকে টানছে, এমজি বলে। তাহলে এই ক্ষেত্রে এন ইকুয়াল টু আমরা এমজি লিখতে পারবো না, কারণ দুটা বল একই দিকে নাই, বিপরীত একই রেখা বরাবর নেই। তাহলে এখানে উপাংশ ভাবতে হবে, এটা থিটা হলে এটা অবশ্যই থিটা হবে। তাহলে এই দিকটা হচ্ছে এমজি কস থিটা, আর এদিকটা হচ্ছে এমজি সাইন থিটা। যেহেতু উপর নিচে ব্লকের উপর কোনো গতি নেই, তাহলে এন ইকুয়াল টু এমজি কস থিটা হবে, এন ইকুয়াল টু হবে এমজি কস থিটা। অনেক ছাত্রছাত্রী এরকম ভাবে যে এন ইকুয়াল টু সবসময় এমজি হবে, তা নয়। কিন্তু নর্মাল রিয়াকশনের মানটা ম্যাক্সিমাম এমজি হতে পারে অথবা তার কম হতে পারে, তার কখনো বেশি হবে না। কারণ কস থিটার মানটা 0 থেকে 1, ম্যাক্সিমাম এমজি হতে পারে অথবা তার কম হতে পারে, এন কখনো এমজির থেকে বেশি হতে পারে না। তাহলে এন ইকুয়াল টু এমজি এই ধারণাটা সবসময় করা ঠিক নয়, কারণ এন ইকুয়াল টু অন্য কিছু ঘটতে পারে। তাহলে এটা হচ্ছে নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান বুঝতে গেলে বুঝতে হবে যে কোনো সারফেসের লম্ব দিকে যে অ্যাকশান কাজ করে রিয়াকশান, সেটা হচ্ছে নর্মাল রিয়াকশান। এরপরে আমরা পুরো টেনশন, এটাও কিন্তু রিয়াকশনাল ফোর্স। এই তিনটা রিয়াকশনাল ফোর্স। টেনশনটা কী জিনিস দেখো, মনে করো একটা সিলিং আছে, ছাদ আছে, ছাদ থেকে দড়ির সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এরকম, এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তো পৃথিবী এই বস্তুটাকে নিচের দিকে এমজি বলে টানছে। অর্থাৎ ব্লকটাকে যদি এমজি বলে টানে, তাহলে ব্লকটা সুতাটাকে বা দড়িটাকে নিচের দিকে এমজি বলে টানছে। এটা হচ্ছে সুতার উপর ব্লকের ক্রিয়া। সুতাটাকে বা এই যে স্ট্রিং আছে বা দড়ি আছে, এই দড়িটাকে ব্লকটা নিচের দিকে এমজি বলে টানছে। তাহলে দড়িকে যদি বল প্রয়োগ করে, তাহলে নিউটনের সূত্র অনুযায়ী দড়িও ব্লকটাকে উপর দিকে টানবে। এই যে দড়ি ব্লকটাকে উপর দিকে টানছে, এটা রিয়াকশান। এই রিয়াকশনাল ফোর্সটাকে বলছে টেনশন, টি। অর্থাৎ দড়িতে টান যদি টি বলি, তো টি এর অভিমুখ উল্টো দিকে হবে, এদিকে। একটা কথা মনে রাখবে যে টানের অভিমুখ সবসময় অ্যাওয়ে ফ্রম বডি, বস্তুর বিপরীত দিকে হয়। সবসময় বস্তুর বিপরীত দিকেই টান কাজ করে। এই ক্ষেত্রে যেহেতু ব্লকটা উপর নিচে উঠানামা করছে না, তাহলে আমরা লিখতে পারি টি ইকুয়াল টু এমজি। কেন লিখতে পারি? কারণ ব্লকটা দড়িটাকে এমজি বলে নিচের দিকে টানছে, আর দড়িটা টি বলে উপর দিকে টানছে, তাহলে টি ইকুয়াল টু অবশ্যই এমজি হবে। টি যদি বড় হতো, তাহলে ব্লকটা উপরে উঠে যেত, আর এমজি যদি বড় হতো টি এর থেকে, তাহলে ব্লকটা নিচে নামতো, দড়িটা আরও বেশি স্ট্রেসড হয়ে যেত। এরকম হচ্ছে না, তাহলে টি ইকুয়াল টু হচ্ছে এমজি। স্থির বস্তুর ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি বস্তুটা যদি গতিশীল না থাকে, দড়ির নিচে যে বস্তু আছে তার ওজনটাই হচ্ছে টানের সমান। হ্যাঙ্গিং বোর্ডের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি। টানের আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি।
এই তিনটা ব্লক আছে, এরা দড়ি দ্বারা যুক্ত আছে, আর এখানে এরকম করে টানছে। তাহলে এখানে টান হবে একটা, এই দড়িতে টান পড়বে, এই দড়িতে টানটা এই বস্তুর জন্য এই দিকে, আর এই বস্তুর জন্য দড়িতে টানটা এই দিকে হবে, কারণ টেনশন ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম বডি। এই বস্তুর জন্য এই দিকে হবে, এই বস্তুর জন্য এই দিকে হবে, কিন্তু এই টানটা টিয়ে হবে। এরকম টানের দিকটা হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, দড়িটা যদি বা সুতা বা তার যাই হোক না কেন, এটা যদি ভরহীন হয়, এটা যদি ভরহীন হয় তাহলে দড়িতে টান সর্বত্র সমান হবে, কিন্তু যদি ভর থাকে তাহলে টান সব জায়গায় সমান হবে না। একটা এক্সাম্পল দিলে বুঝে যাবে। এখানে একটা বিন্দু নিলাম এ, বি, সি, এই দড়িতে তিনটা বিন্দু দিলাম। যদি দড়িটার ভর শূন্য হয়, ভর তো শূন্য হতে পারে না, ভর এই বস্তুটার তুলনায় এর ভর নেই বললেই চলে, খুব হালকা, ভরহীন তখন আমরা বলতে পারি। আসলে ভরহীন দড়ি পাওয়া সম্ভব নয়। তো এরকম যদি ভরহীন হয় বা এর তুলনায় এর ভরটা খুব নগণ্য হয়, তখন আমরা বলবো দড়িটা সর্বত্র টান সমান, অর্থাৎ এ বিন্দুতে যে টান হবে, বি বিন্দুতে তাই টান হবে, সি বিন্দুতেও তাই টান হবে। কিন্তু দড়িটার যদি ভর থাকে, মানে এর তুলনায় মনে করো এটা যদি 2 কেজি হয়, এটা হাফ কেজি হয়, তাহলে টান সর্বত্র সমান হবে না। যত দড়ি থেকে উপরে উঠবো টান তত বেশি হবে, অর্থাৎ এ বিন্দুতে টান সব থেকে বেশি হবে, বি বিন্দুতে তার থেকে কম হবে, সি বিন্দুতে টান আরও কম হবে। তাহলে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে যে টানের ক্ষেত্রে দড়ি যদি ভরহীন হয় তাহলে সর্বত্র টান সমান হবে, আর যদি ভরহীন না হয়, যদি তার ভরটাকে হিসেব করতে হয়, তাহলে টান সব জায়গায় সমান হবে না, যত উপরে উঠব তত টান বেশি হবে। আর টান সবসময় অ্যাওয়ে ফ্রম বডি হবে, বস্তুর উল্টো দিকে টান কাজ করবে। তাহলে টেনশন আর নর্মাল রিয়াকশন আমরা পড়লাম। এবার ফ্রিকশন পড়ব। ফ্রিকশন কি জিনিস? যখন কোনো বস্তুকে এদিকে বল প্রয়োগ করছে এই বস্তুটাকে, কিন্তু বস্তুটা যাচ্ছে না, তাহলে আমাদের ভাবতে হবে যে উল্টো দিকে নিশ্চয়ই একটা বল প্রয়োগ হচ্ছে। তাহলে উল্টো দিকে যে বল প্রয়োগ হচ্ছে সেটাকে আমরা ঘর্ষণ বলি, কারণ বস্তুটাকে এদিকে টানছি আমরা, কিন্তু বস্তুটা তবুও যাচ্ছে না, তারপর নিশ্চয়ই উল্টো দিকে কেউ বল প্রয়োগ করছে, এটাকে আমরা ঘর্ষণ বল বলি। তো মনে করো ঘর্ষণ বল এই দিকটা এফ, এস দিয়ে লিখছি, আর এর উপরে কী বল কাজ করছে, যখন আমরা টানছি তখন উল্টো দিকে একটা বল কাজ করছে, এটা হচ্ছে ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। আর এর উপর নর্মাল রিয়াকশন কাজ করছে এদিকে, নর্মাল রিয়াকশন এদিকটা কাজ করছে। তাহলে এর উপর দুটো বল কাজ করছে, এই বলটা বাদ দিলে রিয়াকশনাল ফোর্স দুটো, একটা নর্মাল রিয়াকশন, একটা ফ্রিকশন। এই বলটা যখনই হচ্ছে তখন দুটো বল comes into play, these two forces comes into play on this block, আর এই দুটো রেজাল্টেন্ট যদি আমরা ভাবি তাহলে এই দুটো রেজাল্টেন্টটা এদিক দিয়ে কাজ করছে, এটা এফ ড্যাশ মনে করছি আমরা, এটা ল্যামডা। এই যে এফ ড্যাশ এটাকে বলছে কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে এফ ড্যাশ। এন আর এফ এস এরা কিন্তু কন্ট্যাক্ট ফোর্স নয়। তাহলে ফ্রিকশনাল ফোর্স কাকে বলবো না, কন্ট্যাক্ট ফোর্সের অনুভূমিক উপাংশকে বলা হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ বল। আর অন্যভাবে বলতে পারি, কোনো বস্তুতে যখন বল প্রয়োগ করা হয় তখন আপেক্ষিক গতির বিরুদ্ধে
বস্তুটিকে আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করতে যে বলের উদ্ভব হয় তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল সবসময় আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, গতির বিরুদ্ধে নয়। অনেকের ধারণা আছে যে ঘর্ষণ বল গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, তা কিন্তু নয়। ঘর্ষণ বল আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। আপেক্ষিক গতি কি বলবো, এটাও যদি সারফেস হয় তো এর সাপেক্ষে এই বস্তুর গতি এই দিকে হবে। যদি ঘর্ষণ না থাকতো তাহলে এই সারফেসের সাপেক্ষে এই ব্লকের গতি এদিকে হবে। আপেক্ষিক গতি এটাকে বলছি। তখন সারফেসটা আপেক্ষিক গতিকে বাধা দিবে, ফলে উল্টো দিকে বল প্রয়োগ করবে। অর্থাৎ ঘর্ষণ বল না থাকলে যেদিকে গতি হতো, ঘর্ষণ বল তার উল্টো দিকে বাধা সৃষ্টি করবে, এটাকে ঘর্ষণ বল বলা হয়। আর স্থির অবস্থার যে ঘর্ষণ সেটাকে স্থির ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলা হয়, স্ট্যাটিক ফ্রিকশন। আর বস্তুটা গতিশীল হয়ে গেলেও একটা ঘর্ষণ বল কাজ করে, তখন তাকে বলা হচ্ছে চল ঘর্ষণ। চল ঘর্ষণ দুই রকমের হতে পারে, একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, আর একটা হচ্ছে রোলিং ফ্রিকশন। ঘষটাতে যদি চলে তাহলে যে ঘর্ষণ বল কাজ করে তাকে স্লাইডিং ফ্রিকশন বলে, আর ঘুরতে ঘুরতে চললে যে বল কাজ করে তাকে রোলিং ফ্রিকশন বলা হয়। তো আমরা এই ফ্রিকশনগুলোকে দুভাগে লিখছি, একটা হচ্ছে এফএস আর একটা হচ্ছে এফকে, আর একটা হচ্ছে এফআর। এটা স্ট্যাটিক ফ্রিকশন, এটা কাইনেটিক ফ্রিকশন বা স্লাইডিং ফ্রিকশন, এটা রোলিং ফ্রিকশন। সব থেকে বড় কী হবে, এরকম অর্ডারটা হচ্ছে এফএস গ্রেটার দেন এফকে গ্রেটার দেন এফআর। তাহলে সব থেকে ছোট হচ্ছে রোলিং ফ্রিকশন, আবর্ত ঘর্ষণটা হচ্ছে সব থেকে ছোট, আর স্ট্যাটিক ফ্রিকশনটা সব থেকে বড়। আর স্ট্যাটিক ফ্রিকশন যদি আমরা গ্রাফটা আঁকি তো এরকম হবে। এটা প্রযুক্ত বল আর এটা হচ্ছে ঘর্ষণ বল। এরকম গ্রাফটার নেচারটা হবে। অর্থাৎ প্রযুক্ত বল যদি বাড়াতে থাকে, ঘর্ষণ বলও বাড়তে থাকে, বাড়তে 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 একটা সর্বোচ্চ মানে পৌঁছায়, তার বস্তুটা গতিশীল হয়ে যায়, তখন ঘর্ষণ বলটা কমে যায়। আর এই যে সব সর্বোচ্চ মান, ঘর্ষণ বলের সর্বোচ্চ মান, এটাকে এফএল বলতে পারি, লিমিটিং ফ্রিকশন বলতে পারি। এটা এইটুকুটা বা ঘর্ষণ বলের সীমাস্থ মান এফএল, লিমিটিং ফ্রিকশন মানে ঘর্ষণ বলের সর্বোচ্চ মান হচ্ছে এফএল। আর আমরা ঘর্ষণ বলের সূত্রগুলো আমরা বলতে পারি যে এফ এস প্রপোর্শনাল টু এন, অর্থাৎ নর্মাল রিয়াকশন যত বেশি হবে ঘর্ষণ বলও তত বেশি হবে, বা এফএস সমান হচ্ছে লেস অর ইকুয়াল দেন মিউ এন। এই মিউটাকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে সর্বোচ্চ মানটা কত হবে, এফএল। তাহলে এফ এল ইকুয়াল টু হচ্ছে মিউ এন, বা মিউ সমান হচ্ছে এফএল বাই এন। সীমাস্থ মান বাই নর্মাল রিয়াকশান, এই দুটো অনুপাতকে বলা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক সবসময় একের থেকে ছোট হয়, বিশেষ ক্ষেত্রে ঘর্ষণ বলের মান গুণাঙ্কের মান একের থেকে বেশি হতে পারে। যদি দুটা তলকে খুব মসৃণ করা হয়, বৈজ্ঞানিকভাবে সায়েন্টিফিক্যালি খুব মসৃণ করা হয়, তখন দুটি তলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক কাজ করে সেটা একের থেকে বেশি হতে পারে। নর্মালি ঘর্ষণ গুণাঙ্কের মানটা একের থেকে ছোট হয় বা হাফের থেকেও ছোট হয়। আর ঘর্ষণ বল মাধ্যম দুটির এই তল দুটির প্রকৃতির উপর নির্ভর করে, আর স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঘর্ষণ বল তল দুটির প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। তো আশা করি তোমরা ঘর্ষণ বল এগুলো সম্বন্ধে একটু পড়বে আরও ভালো করে ডিটেলস। আমি যদি পারি তো এরপরে এফবিডি ফ্রি বডি ডায়াগ্রামটা একটু বোঝানোর চেষ্টা করব, যে আমরা নিউটনের সূত্রগুলোকে কিভাবে কাজে লাগাবো, কাজে লাগিয়ে বিভিন্ন অঙ্কগুলো করতে পারবো। সেটা জানতে গেলে এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম কিভাবে করতে হয় তৈরি,
এবং ফ্রি বডি ডায়াগ্রাম করে পুলির অঙ্কগুলো, বিভিন্ন ব্লকের অঙ্কগুলো বা অন্যান্য যে অঙ্কগুলো কপি কল যেগুলো আছে সে অঙ্কগুলো কিভাবে করা যায় পরে শেখাবো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।